নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমে দুটো খবর আপনাদের দিই। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির এবছরে মানে 2024-25 অর্থবর্ষের ফার্স্ট কোয়ার্টারে নেট মুনাফা মানে প্রফিট আফটার ট্যাক্স 11% বেড়েছে। আপনারা বলবেন যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির 2024-25 অর্থবর্ষের ফার্স্ট কোয়ার্টারে তার নেট মুনাফা বেড়েছে, তাতে আমাদের কি? কারণ তারাতলায় ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হয়েছে। অস্থায়ী যারা ছিলেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র ধরুন 1.5 মাস আগে একটা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে ব্রিটানিয়ার ম্যানেজিং ডিরেক্টর নাকি বিদেশি আছেন, ফিরে এসেই তিনি ওনার সঙ্গে কথা বলবেন। তারপরে অনেক দিন কেটে গেছে, উচ্চ বাচ্চটুকু করছে না সরকারি কর্তারা। অর্থাৎ প্রশ্ন যখন উঠলো যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি তারাতলার ফ্যাক্টরি কেন ঝাঁপ বন্ধ করলো, তখন মুখ রক্ষা করতে অমিত মিত্র এই কথাগুলো বলেছেন। তারপরে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার, কি কারণে তারা এখান থেকে কারখানাটা বন্ধ করলেন। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি রুগ্ন শিল্প নয়, তারা প্রফিট মেকিং কনসার্ন। কারণটা কি? যদি কাঁচামালের দাম বিষয় হয় তাহলে রাজ্য সরকারের ইন্টারভেন করা উচিত ছিল। বিজিবিএস করব, 7ম সংস্করণ হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব নাকি আসছে। তা কত বিনিয়োগ বাস্তবায়িত হলো, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হলো, সেটা জানার অধিকার বঙ্গবাসীর আছে। যারা সংসদে নিত্যদিন শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তাদেরকে বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা সবার আগে উচিত। তাহলে হলো না। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিকেও ধরে রাখতে পারলেন না, এতদিনের পুরনো কারখানা চলে গেল তারাতলা থেকে। আর কোনো উচ্চবাচ্য নেই। দেখুন, তথাকথিত শিল্প বান্ধব সরকারে মনে আছে 2023-এ মুখ্যমন্ত্রী স্পেন টেনে গিয়েছিলেন, সৌরভ গেছিলেন। সেখানে সৌরভ স্পেনের মাটিতে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর ইস্পাত কারখানা গড়বেন বললেন। সেই ইস্পাত কারখানা তার নয়, তিনি সেই ইস্পাত কারখানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অবশেষে জমি পাওয়া গেল। প্রয়াগ ফিল্ম সিটি করবে বলে যে জমি নিয়েছিল, সেই জমি রাজ্য সরকার 999 বছরের জন্য দিয়েছে ওই সংস্থাকে। এখন প্রশ্ন হচ্ছে, প্রয়াগ ছিল চিট ফান্ড, লোকের কাছ থেকে তারা টাকা তুলতো, সেই টাকা দিয়েই ওই ফিল্ম সিটি করবার জন্য জমি তারা নিয়েছিল, কিনেছিল বা লিজ নিয়েছিল। এখন ওদের দুজন কর্ণধার ছিল, বাসুদেব বাগচি আর অভিক বাগচি। বহু মানুষ সর্বশান্ত হয়েছেন, সর্বস্ব খুইয়েছেন, অনেকে টাকা ফেরত পাননি। তাহলে ওই জমি বেচে টাকা তো আমানতকারীদের দেওয়া উচিত, যারা সর্বশান্ত হয়েছেন। সেই জমি কি করে 1 টাকা লিজে 999 বছরের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় যে ইস্পাত কারখানা করবেন তাদের দেয়া হলো? এই প্রশ্ন তুলেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্ট এটা ওই চিটফান্ড সংক্রান্ত মামলাগুলো শুনানি যেখানে চলছে সেই বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ আবার বিষবাও চলে। এখন মামলা হবে, মামলার রায় না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তো কিছু হবে না। আমরা আশা করেছিলাম একটা কারখানা হবে, কর্মসংস্থান হবে। সৌরভ 6000 কর্মসংস্থানের দাবি করেছিলেন। আশা করেছিলাম দুর্গাপুজোর আগে শিলান্যাস হয়ে যাবে। এখন আবার বিষয়টা চলে গেল আদালতের অন্দরে। সওয়াল জবাব হবে, যে পক্ষের রায় পছন্দ হবে না তিনি অন্য উচ্চতর আদালতে যাবেন। অর্থাৎ একটা কারখানা করার সম্ভাবনা হচ্ছিল, স্বাগত জানাই। কিন্তু কেন প্রয়াগ ফিল্ম সিটির জন্য যে জমি
ছিল সেই জমি থেকেই রাজ্য সরকার সৌরভ গাঙ্গুলিকে দিল? এই প্রশ্নটার কোনো সদুত্তর পাচ্ছি না। রাজ্য সরকারের ল্যান্ড ব্যাংকে তো জমি আছে, সেই ল্যান্ড ব্যাংকের জমি থেকে দিতে পারত। কুমার মঙ্গলম বিড়লা বলেছেন তিনি বিনিয়োগ করবেন, রঙের ফ্যাক্টরি করবেন, সিমেন্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। দেখা যাক, মানুষের আশায় বসতি। এবার যে খবরটা আজকে, যেটার আমি থাম্বনেল দিয়েছি, দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বালু, মুখ্যমন্ত্রীর ভাষায়। আর আমাদের ভাষায় কি? পশু খাদ্য চোর লালু, মানুষের খাদ্য চোর বালু, জেলবন্দি। সেই বালুকে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছিলেন। বালুই নাকি রেশন কার্ড, আধার কার্ডের সংযুক্তি করতে চাননি। সুপ্রিম কোর্ট এমন ঢ্যাঁতানি দিল যে 3 সপ্তাহের মধ্যে করতে হবে, তখন করেছেন। তারপর অনেক ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে। এই খাদ্য দুর্নীতির অভিযোগে 2023-এর পুজোর পর থেকে বালু জেলবন্দি, বাকিবুর রহমান জেলবন্দি, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড জেলবন্দি, সন্দেশখালীর শাহজাহান জেলবন্দি, এখন মুকুলও বিদেশ জেলবন্দি হলো। এরা বালুর ঘনিষ্ঠ সহযোগী। দেখুন, মুকুলও বিদেশের বাবা আনিসুর রহমান, ওই বোধহয় বিদেশ, আর একজনের নাম মুকুল। তো আনিসুর রহমান আর ওই মুকুল, তাদের এই চাল কল বলুন, এই কল বলুন, সেটা 30 বছর আগে তার বাবা সিরাজুল ইসলাম করেছিল। আর বাকিবুরের সম্পর্কিত মামা হচ্ছে সিরাজুল ইসলাম। তারপরে বাকিবুর তার ব্যবসা আলাদা করে। সিরাজুল ইসলামের 2 ছেলে বিদেশ ও মুকুল তারপরে ব্যবসা করেন। কলিমুদ্দিন শামসের ঘনিষ্ঠ ছিলেন, কারণ ফরওয়ার্ড ব্লকের হাতেই বাম জমানা এই খাদ্য দপ্তর ছিল। তখনও বুড়ি বুড়ি অভিযোগ উঠেছিল খাদ্য দপ্তরের বিরুদ্ধে। সিপিএম একটা সুন্দর কৌশল নিত। সেচ পূর্ত থাকতো আরএসপির হাতে, জলসম্পদ থাকতো সিপিআই এর হাতে, ফরওয়ার্ড ব্লকের হাতে খাদ্য, কৃষি বিপণন ইত্যাদি। অর্থাৎ করে কমে খাওয়ার ব্যবস্থা বাম শরিকরা যাতে দল চালাতে পারে, এসব ব্যবস্থা সিপিএম করে দিয়েছিল। কখনো তারা ওইসব দপ্তরের কাজে ইন্টারফেয়ার করতো না। তা কলিমুদ্দিন শামস বিতর্কিত চরিত্র। এই বিতর্কিত চরিত্রের সঙ্গে মুকুল, বিদেশ, সিরাজুল ভালোই তালমিল রেখে চলছিল, ফুলেও পেঁপে উঠছিল। পালাবদল হওয়ার পরেও এরা কিন্তু বাম সঙ্গ ছাড়েনি। 2016 সালে জ্যোতিপ্রিয় মল্লিক এদের দ্বারস্থ হয় দেগঙ্গা থেকে রহিমা বিবিকে জেতাবার জন্য। তারপর আস্তে আস্তে তারা তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। রতনে রতন চেনে। এই বালু এই মূর্তিমান দুজনকে আইডেন্টিফাই করেছিল। তারপর চৌর্যবৃত্তির সাম্রাজ্য তারা করে তোলে। এর মধ্যে বিদেশের আবার রাজনৈতিক উচ্চাসা বাড়ে। 2018-র তথাকথিত পঞ্চায়েত নির্বাচনে জিতে কর্মাধ্যক্ষ হন, পরে পঞ্চায়েতের সভাপতি হন, সহসভাপতি হন পঞ্চায়েত সমিতি। এই যে জনজোয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023-এর 22শে জুন সেই জনজোয়ার যাত্রা দেগঙ্গায় পৌঁছলে রাস্তায় ফুল বিছিয়ে অভিষেককে স্বাগত জানান এই বিদেশ। প্রভাব বাড়তে থাকে। তারপরে চা হওয়ার তাই হয়েছে। এবারও নাকি 2021-এ বিধানসভা নির্বাচনের টিকিট প্রত্যাশী ছিল বিদেশ, কিন্তু টিকিট পায়নি। নিউ দীঘাতে বিলাসবহুল হোটেল, আরো কত কি আছে। আর একটা মাথা আছে বারিক বিশ্বাস, তার দুবাইতেও সম্পত্তি আছে। তাকে সিআইডি কিছুদিন গ্রেপ্তার করেছিল। অনেকে বলেন সিবিআই তাকে খুঁজছে, সিবিআই পেয়ে গেলে বিপদ, তাই সিআইডির হেফাজতেই তাকে রাখা হয়েছিল। তারপরে সে বেল টেল পেয়ে যায়, তাকেও তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, সম্ভবত সে আসেনি। সে এক নাটের গুরু। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক, বারিক বিশ্বাস, মুকুল, বিদেশ
দুষ্ট চতুষ্টয়, গ্যাং অফ ফোর, এরকম অনেক গ্যাং অফ ফোর আছে রাজ্য জুড়ে। শেখ শাহজাহান তো আছেই। আপনি ভাবুন, নিজের চালকলে এমপ্লয়ীদের ভুয়ো কৃষক সাজিয়েছে, নিজেরা কৃষক সেজে সহায়ক মূল্য টাকা লুট করেছে। ইডির দাবি 45 কোটি টাকা। দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বালুর কীর্তি দেখুন, কি নির্লজ্জভাবে এই বালু টালুকে শাসক দল ডিফেন্ড করে। মাননীয় বলে দিলেন দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক, জেলে গড়াগড়ি খাচ্ছে। আর যত দিন যাচ্ছে বালুর নানা কীর্তি তখন সামনে আসছে, আরো বেরোবে, আরো বেরোবে। আচ্ছা, বালুর কন্যা প্রিয়দর্শিনী এখনো কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব আছেন? আমি ঠিক জানি না। আচ্ছা, নৈতিক দায় স্বীকার করে তার কি পদত্যাগ করা উচিত না, যিনি টিউশন করে নাকি কয়েক কোটি টাকা পেয়েছেন? এমন কোন প্রাইভেট টিউটর আছে ভূভারতে? থাকতে পারে তাদের সেরকম ক্রেডেনশিয়াল, সবাই তাদের নাম জানেন, কিন্তু বালু কন্যার কি সেই কি বলবো জনপ্রিয়তা আছে শিক্ষক হিসাবে, মানে গৃহশিক্ষক বা টিউশন করেন এমন শিক্ষক হিসাবে, যে তিনি এত কোটি টাকা পেয়ে গেলেন? এখনো নাকি তিনি আছেন, আমি শুনেছি, জানি না, আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে। ওই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসাবে তিনি এখনো আছেন কিনা, কেন তাকে সরানো হয়নি? আমি শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে চাই, আমি দুর্নীতি মুক্ত করতে চাই, বিতর্কিত লোকজনদের সরাতে চাই। কেন এখনো, যদি থাকেন আপনারা জানাবেন, যদি প্রিয়দর্শিনী মল্লিক এখনো উচ্চশিক্ষা সংসদের সচিব থাকেন, কেন তাকে এখনো দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না? তিনি বিতর্কিত চরিত্র। যখন তিনি বালুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এসএসকেএম এ, বালু তাকে একটা চিরকুট বা নোট লিখে দেয় বা চিঠি, সেটা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে যায়, তিনি ইডির হাতে তুলে দেন। সেই চিঠির সূত্র ধরেই এই মুকুল বিদেশের সন্ধান ইডি পেয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। তাহলে এই হচ্ছে ছবি। প্যান্ডোরার বাক্স খুলে গেছে। খাদ্য দুর্নীতি তো সামগ্রিক দুর্নীতির একটা অংশ। এসএসসির দুর্নীতি আছে, এই তো শুনানি হবে শিক্ষক অশিক্ষক 25,753। এসএসসি বলছে 5,000-এর উপর একটু বেশি বেআইনি নিয়োগ হয়েছে শিক্ষক অশিক্ষক, সিবিআই এর দাবি 8,000-এর উপর। সংখ্যাটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে সেই নিয়ে কিন্তু এসএসসি আর অস্বীকার করতে পারছে না, সিবিআই তো প্রথম থেকেই বলছে। প্রাথমিক 2014 সালের প্রাথমিক, প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রে। সেখানে আবার 70,000 শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে মামলা চলছে। মানে যেখানে যেখানে নিয়োগের ব্যবস্থা ছিল, সরকার চেষ্টা করেছিল নিয়োগ করার, সেখানেই র্যাম্প্যান্ট করাপশন। দেখাতে পারবেন একটা নিয়োগ ও চ্যালেঞ্জটা নিয়ে, একটা নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠেনি? আর মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ চাকরি নাকি তিনি রেডি করেছেন, তার ফিঙ্গার টিপসে তুড়ি মারলেই চাকরি হবে। কিন্তু ওই সিপিএম বিজেপির আইনজীবীরা মামলা করে সব বন্ধ করে দিচ্ছে। আর মুখ্য সচিবের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের সরকারি কমিটি আছে, তারা বলছেন বিভিন্ন দপ্তরের সচিবরা যখন শূন্য পদ পূরণ করার আর্জি জানান, তখন বলা হয় এত তাড়া কিসের? স্বাস্থ্য, পূর্ত, স্বরাষ্ট্র দপ্তর অগ্রাধিকার পাবে, তাও শূন্য পদের সর্বোচ্চ 50% পূরণ করা যাবে। যদি 10% কাজ হয়ে যায় তো হয়ে গেল। শিলিগুড়ি কমিশনারেটে ওই সিভিক পুলিশ নিয়োগের ব্যাপার ছিল, ট্রাফিকের জন্য 400-র উপরে বছরে কত খরচ হতো, 5 কোটি টাকা, পত্রপাঠ ক্যান্সেল। স্কুল শিক্ষা দপ্তর 192 জনের নিয়োগ চেয়েছিল, বাতিল।
আর 10 লক্ষ চাকরি নাকি ফিঙ্গার টিপসে আছে। কথায় ও কাজে কি আসমান জমিন ফারাক। সবুজ বিপ্লবের দ্বিতীয় নায়ক বালুকে ডিফেন্ড করার কি প্রাণান্তকর প্রয়াস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই সরকারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখবেন, সবসময় স্টেট অফ ডিনায়ালে থাকে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। সব বিরোধীদের চক্রান্ত, বিজেপি সিপিএম এর চক্রান্ত। আচ্ছা, দোষ করলে সেই দোষ যদি স্বীকার করে নেওয়া হয় তাহলে সম্মান বাড়ে, মানুষ অন্তত বোঝে ভুল হয়েছিল, সরকার শুধরে নিচ্ছে। কিন্তু আপনি যদি কনস্ট্যান্ট স্টেট অফ ডিনায়ালে থাকেন, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছে সেই তদন্তকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আদালতের দ্বারস্থ হন, তখন তো সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে যে দুর্নীতির মাথাদের শাস্তি দিতে রাজ্য সরকার রাজি নয়, তাদেরকে শিল্ড করতে চায়। আর যারা তদন্ত করছে সেই তদন্তকারীদের সামনে বাধার পাহাড় হাজির করছেন, এই পারসেপশন আছে। দেখুন, নির্বাচনে আপনি 29টা আসন পেয়েছেন, তার মানে এই নয় তো এই জমানায় সংগঠিত আর্থিক অপরাধের বিষয়গুলো লঘু হয়ে গেল। বামেরা 34 বছর রাজত্ব করেছে, মরিচজাপি হয়েছে, আনন্দমার্গী বিজন সেতু হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, নেতাই হয়েছে, সিঙ্গুর হয়েছে, বানতলা হয়েছে, আরো অনেক ঘটনা ঘটেছে। এই শতাব্দীর গোড়ায় কেশপুর গড়বেতা হয়েছে। 34 বছর বামেরা ছিল, নির্বাচনের পর নির্বাচন জিতেছে। তাহলে কি বামেদের পাপস্কালন হয়েছে? হয়নি। আপনারাও জিতেছেন, 11 ক্ষমতা আসছেন, 16, 21 জয়ের হ্যাট্রিক করেছেন, লোকসভায় 29টা আসন পেয়েছেন। তার মানে কি এই দুর্নীতির অভিযোগগুলো মিথ্যে? খাদ্যচোর বালুর বিরুদ্ধে কিছু বলা যাবে না? এই বাকিবুর, বিদেশ, মুকুল, বালু, শাহজাহান সরকারি টাকা নয় ছয় করেছে। রেশনের ভালো চাল খোলা বাজারে বিক্রি করে খারাপ চাল সরবরাহকারীদের দিয়েছে। এদের অপরাধের কোনো ক্ষমা আছে? বিলাস, বৃত্ত, বৈভব, গ্যারেজে সার সার বিদেশি গাড়ি, এসইউভি কি করে আসে? জ্যোতিপ্রিয় মল্লিক নাকি এই মুকুল বিদেশের কাছ থেকে 10 লক্ষ টাকা করে মাসোয়ারা পেয়ে নেয়। ভাবুন, এই হচ্ছে সব সততার মূর্ত প্রতীক। আর 24 জুন নবান্নের সভাঘর থেকে কি বললেন মুখ্যমন্ত্রী? আমি টাকা তোলার মেশিন চাই না, আমি জনসেবক চাই। যখনই ভাবিন আমার কানে এটা বাজে শুধু, যখন এসব খবর টবরগুলো দেখি, খবরের কাগজে পড়ি, অ্যানালিস্টরা ব্যাখ্যা করেন, টেলিভিশনের সান্ধ্য আসরে তুমুল চর্চা হয়, মুখ্যমন্ত্রীর কথাটা আমার কানে বারে বারে অনুরণন হয়। আমি টাকা তোলার মেশিন চাই না, না মাস্টার চাই না, আমি জনসেবক চাই। এইসব জনসেবক পার্থ, বালু, মানিক, কেষ্ট, কুন্তল, শান্তনু সব জনসেবক। দেখুন, আমাদের শিল্প টিল্প নেই, কিন্তু অনেকে বলতেন দেখুন আমাদের অনেক কিছুই নেই, শিল্প নেই, শিল্প বিমুখ মানসিকতা, বাঙালিরা অলস, তর্কপ্রিয়, রগবাজিতে সময় কাটায়, উদ্যমী নয়, এন্টারপ্রেনার স্কিল নেই, সব আমরা শুনতাম। আবার যারা এই কথা বলতেন তারা এটাও বলতেন যে অন্যান্য রাজ্যে সরকারি স্তরে যে দুর্নীতির হয়, পশ্চিমবঙ্গে কিন্তু সেই প্রভাবটা পড়েনি। 10-11 বছর আগেও বলতেন যে আমাদের অনেক কিছু নেই, কিন্তু সরকারি স্তরে এই ধরনের দুর্নীতিও কিন্তু পশ্চিমবঙ্গে নেই। এখন কি বলেন তারা জানেন? স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো সংগঠিত হয়েছে এই জমানায়।
তারপরেও নির্লজ্জভাবে শাসক শুধু ডিনাই করে, রেকটিফাই করে না। এই যে বালু, এই যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য ফেঁদে বসেছিল, কেউ জানতো না, গোয়েন্দা দপ্তর জানতো না, প্রশাসনের আধিকারিকরা জানতেন না, খাদ্য দপ্তরের আমলারা জানতেন না। বিশ্বাসযোগ্য? এই যে পার্থ, মানিক, কয়েকজন আমলা মিলে মাছের বাজারে মাছ যেভাবে বিক্রি হয় সেভাবে চাকরিগুলোকে নিলাম করেছিলেন, কেউ জানতো না। বিশ্বাসযোগ্য? প্রশ্রয় দেওয়া হয়েছে, দেখেও না দেখার ভান করা হয়েছে। তার ফল ভুগছে 11 কোটি মানুষ। আর পশ্চিমবঙ্গ তার ভাবমূর্তি দেশের মানুষের কাছে মলিন থেকে মলিনতর হয়েছে। যখন আদালতের নির্দেশে তদন্ত করছে ইডি, সিবিআই, তখনও রাজ্য সরকার, রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না। আদালত যখন চুরি ধরতে সিবিআই, ইডিকে দায়িত্ব দিচ্ছে, তখন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন স্থগিতাদেশ আনার জন্য। আপনারা যদি নিজেরা তদন্ত করতেন, নিরপেক্ষভাবে করতেন, প্রভাবশালীদের বাঁচাবার জন্য নয়, অপরাধীদের চিহ্নিত করার জন্য কোনো সিবিআই, ইডির দরকার হতো না। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের এফিসিয়েন্সি কম, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। পুলিশ আধিকারিকদের মধ্যে অধিকাংশই সৎ এবং পেশাদার, কিন্তু কিছু করার নেই। এমনই রাজনীতির প্রভাব পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে। আপনি সৎভাবে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবেন না। যদি রাজ্যের সিআইডি এইসব দুর্নীতির তদন্ত করতো, ইডি, সিবিআই কে দরকার হতো না। করেনি বলেই আদালত ইডি, সিবিআই কে বলেছে। আর সিবিআই তদন্তের নির্দেশ দিলেই সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করে। আমাদের পয়সায় সেই আইনজীবীদের নিয়োগ করা হয়। কে সিবিআই তদন্তকে রুখতে হবে ভাবুন। আর এরা বলে তারা সৎ, সব সততার মুক্ত প্রতীক। পার্থ সৎ, বালু সৎ, কেষ্ট সৎ, মানিক সৎ, আরো কত বেরোবে দেখুন এ ধরনের সৎ। খুদ স্টেট অফ ডিনায়াল। রাজ্যের ভাড়েমা ভবানী অবস্থা, আপনি পাকাপাকি নিয়োগ করতে পারছেন না, খেলা হবে, দিবস পালন হবে, ক্লাবকে 15,000 টাকা করে দেওয়া। বাহ, তাহলে এগুলো কি খুব আপনার প্রয়োজনীয় খরচ? বলছেন আর্থিক সংকট, তাহলে খেলা হবে দিবস পালন করার জন্য প্রতিটা ব্লকে অনেক ক্লাবকে 15,000 টাকা করে দেওয়ার কি মানে আছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনি দুর্গাপুজোয় টাকা দিচ্ছেন, আমি এটাকে সমর্থন করি। কারণ দুর্গাপুজোয় 50,000 কোটি টাকার ব্যবসা হয়, বহু মানুষের সম্বৎসরের রোজগার হয়। আমার কোনো অসুবিধা নেই, আপত্তিও নেই, ব্যক্তিগতভাবে মনে করি ভালো সিদ্ধান্ত। কারণ একটা বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্গাপুজোকে কেন্দ্র করে হয়। কিন্তু খেলা হবে দিবসে আপনি টাকা দিচ্ছেন ক্লাবকে 15,000 টাকা করে, আর শূন্য পদে নিয়োগ হয় না, হলেও চুক্তির ভিত্তিতে। শূন্য পদের সংখ্যাটাও বিরাট, আর আপনি বলে দিলেন 10 লাখ চাকরি নাকি রেডি করে ফেলেছেন। কথায় ও কাজে এত আসমান জমিন ফারাক খুব কম দেখা যায়। তবে আবার কেন্দ্রীয় এজেন্সি কিন্তু কোমর বেঁধে নেমেছে। দেখুন, তারা এর মধ্যেও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ করেছে, লোকচক্ষুর আড়ালে করেছে, সংবাদ মাধ্যমকে খবর টবর দেয়নি। এখন অপারেশন হচ্ছে, সংবাদ মাধ্যম খবর পাচ্ছে। আগামী দিনে নাকি এর তীব্রতা আরো বাড়বে। আমরা চাই মেঘের আড়ালে লুকিয়ে থাকা প্রভাবশালীরা, যদি তারা অভিযুক্ত হন, তারা শাস্তি পান। সময় লাগবে। এখানে তদন্তকারী সংস্থাকে বিন্দু মাত্র সহযোগিতা করা হয় না।
পদে পদে বাধা দেওয়া হয়, লজিস্টিক্যাল প্রবলেম ক্রিয়েট করা। আচ্ছা, উত্তরবঙ্গে ওই একটা সমবায় দুর্নীতি হয়েছিল না, 50 কোটি না কত কোটি টাকা মহিলাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। অভিযোগ হয়েছিল, পুলিশ কিছু করেনি, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই প্রথম দিকে কোন রকম পরিকাঠামোগত সহায়তাই পাচ্ছিল না। এখন কি স্ট্যাটাস আমি জানি না। ঋণদান সমিতি নাকি আলিপুরদুয়ার ওই অঞ্চলেই হয়েছিল সম্ভবত, উত্তরবঙ্গের কোন একটা জায়গায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। অভিজিৎ বাবু সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে কথা বলেছেন। সেই আলোচনায় কি হলো, অভিজিৎ বাবু সংবাদ মাধ্যমকে কিছু বলেননি। তবে অভিজিৎ বাবু বিজেপিতে যোগদান করলেন, জিতলেন, সাংসদ হলেন, প্রথম থেকেই তার একটা দুর্নীতি বিরোধী অবস্থান আছে। হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অবহিত করেছেন বাংলার পরিস্থিতি সম্পর্কে, আর্জি জানিয়েছেন দুর্নীতির তদন্ত যাতে গতিপ্রাপ্ত হয়। কারণ এবার তো গুটিয়ে আনার সময় হলো। এবার যদি না গোটানো হয়, জনমানসে এজেন্সি সম্পর্কে ভুল ধারণা হবে এবং কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের শাসক দলের সম্পর্কেও মানুষের ভুল ধারণা হবে যে তারা মুখে বড় বড় কথা বলে প্রভাবশালীদের রক্ষা কবচ হয়ে তারাই দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী কি বলেছিলেন লোকসভা নির্বাচনের প্রচারে এসে? এখন এতদিন যা চলেছে দুর্নীতির বিরুদ্ধে যেসব অভিযান সেগুলো ট্রেলার এবার নাকি পুরো সিনেমা দেখা যাবে। আমরা তো পুরো সিনেমা দেখবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। এই দুর্নীতির কিংপিন কারা, এগুলো জানার অধিকার কি আমাদের নেই? কেন্দ্রীয় এজেন্সি কিভাবে তদন্ত করছে, কেন এই বিলম্ব, সেটাও জানার অধিকার আছে। কেন্দ্রীয় এজেন্সির অধিকাংশ আধিকারিক সৎ, পেশাদার, কিন্তু সবার ইন্টিগ্রিটি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে নয়। ওখানেও খেলা চলে। প্রশ্ন ওঠে যে প্রভাবশালীদের কোনো আপিল সুপ্রিম কোর্টে করলেই তুরন্ত তার শুনানি হয়, কিন্তু ডিএ মামলার শুনানি সেভাবে হয় না। এই প্রশ্নগুলো উঠবেই। এই যে বালুর সাকরেতকে গ্রেপ্তার হলো, এত টাকা উদ্ধার হলো, আবার দেগঙ্গার ব্লক সভাপতি একটা ব্লকের, কি বলবে শাসক দল? কেউ কিছু জানতো না। দেখুন, শেখ শাহজাহানকে সিপিএম নেতা করেছিল, তৃণমূল জনপ্রতিনিধি করেছিল, এদেরও অতীতে বাম সঙ্গ ছিল। পরিবর্তনের পর হাওয়া বুঝে এরা শাসক দলের আশ্রয় গেছে এবং বালু জোহরির চোখ, দুর্নীতি করার মানসিকতা প্রথম থেকেই ঠিক ঠিক লক্ষ্যে খুঁজিয়ে বের করে চৌর্যবৃত্তির সাম্রাজ্য করেছে। আমার প্রশ্ন, কেউ কিছু জানতো না? যদি ইডি সিবিআই এর তদন্ত না হতো, রেশন কাণ্ড, রেশন দুর্নীতির খোঁজই আমরা পেতাম না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত, বিদেশে সব সম্পত্তি কিন্তু হাওলার মধ্যে পাচার হয়ে যেত। আমার আপনার টাকা, সরকারের টাকা, ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বাস করছি? ন্যূনতম সম্মানটুকু থাকছে না। পশ্চিমবঙ্গের কিন্তু এই দশা ছিল না। আমি বললাম না, অনেক কিছু ছিল না আমাদের। লোকে বলতো বাঙালিরা আড্ডা মারে, সব বিষয়ে তর্ক করে, অলস, পরিশ্রম বিমুখ, উদ্যমহীন, কেরানি বৃত্তি করার মানসিকতা, কর্মসংস্কৃতি ভাঙার পিছনে বাম সরকারদের অবদান ছিল। পার্টি অন্ত প্রাণ হলেই 7 খুন মাপ। সরকারি চাকরিতে গেলেও হতো, না গেলেও হতো, কিন্তু পার্টিটা করতে হবে, কোঅর্ডিনেশন কমিটি করতে হবে। কিন্তু কেউ বলতো না যে এরকম চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি হয়েছে। এখন এটাই বলে যে এত করাপশন পশ্চিমবঙ্গে শরণাতীতকালে হয়নি, যেটা গত 5-7 বছরে হয়েছে। মানুষ বলেন, অন্য রাজ্যের মানুষ বলেন,
শাসকের কর্ণকুহরে কি সেটা প্রবেশ করে? দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়ে গেছে রন্ধে 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 রন্ধে। নইলে যে কোনো নিয়োগ হলেই চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হচ্ছেন। যারা বঞ্চিত বলে মনে করছেন, যারা মনে করছেন যে দুর্নীতি হওয়ার জন্য তারা মেধা তালিকায় জায়গা পেলেন না, এই ছবি দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না, এখন হচ্ছে। এবং শাসকের শুধু স্টেট অফ ডিনায়াল, কিচ্ছু হয়নি, চক্রান্ত। কেউ ব্যক্তিগতভাবে করেছে, সরকার কেন দায় নেবে? বালু, পার্থ, কেউ কারোর দায় নেবে না, সবাই ব্যক্তিগতভাবে করেছে। আর প্রভাবশালী সব মন্ত্রী এরা, সংগঠনের দায়িত্বে, একজন তো মহাসচিব। তাই খাদ্যচোর লালু, এই বালু হয়ে যান দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক। সাধে বলি, ঈশ্বর পরিত্যক্ত এই বঙ্গদেশ।